আমি কি বাবা আমরা গরিব মানুষ, তুই যাইস না, তোর দুইটা বাচ্চা আছে, বউ আছে, আমার ঘরে দেখবো কে? এই মেয়ের বাসা জায়গা না পেলে আমি কই থাকতাম। বাড়তি অনুদান পাওয়ার লোভে দুর্ঘটনায় পঙ্গু ছেলেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা সাজাতে এই মায়ের অভিনয় সিনেমার গল্পকেও হার মানায়। ভাগ্য ভালো, হয়তো বা আমার গায়ে গুলিটা লাগে নাই। 3-4 গজ দূরে একটা লোকের এই জায়গা দিয়ে গুলি ঢুকে এইখান দিয়ে বের হয়ে গেছে। এসএস এর পাইপ দিয়ে বাড়ি মেরে আমি পড়ে গেছি, তারপর পিঠে একটা বাড়ি মারে। পঙ্গু হওয়া যুবক যে ঘটনার বর্ণনা দিচ্ছেন সেটা যে বানানো গল্প কোনোভাবেই বুঝতে পারবেন না কেউই। নিজেকে আন্দোলনের যোদ্ধা পরিচয় দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকে নিয়েছেন অনুদানের নগদ 50,000 টাকা। একটি এনজিও থেকে নিয়েছেন সেলাই মেশিন, করাচ্ছেন ফ্রি চিকিৎসা, এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছ থেকেও নিয়েছেন লাখ টাকা। অথচ তার অভিযোগ আবেদন করেও পাননি অনুদান। এটা ঘটছিল আপনার মোহাম্মদপুর এই ময়ূর ভিলার সামনে, সেটা 4 তারিখ। তো আমি 4 তারিখে হাসপাতালে গেছিলাম, কিন্তু হাসপাতালে রাখে নাই। তো 5 তারিখে পরে যখন বিকেলবেলা গেছি তখন আমাকে ভর্তি করানো হয়েছে। আমি জুলাই ফাউন্ডেশন ওইখানে আপনার আবেদন করা আছে, এখন আমি ওইটা পাই নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সরকারি সহায়তা পাওয়ার লোভে আরেকটি গল্প বানান রাসেল। তার দাবি একটি টেইলার্সে চাকরি করতেন তিনি। আহত হওয়ার পর কাজ করতে না পারায় মালিক বেতন দেন না তাকে। খুব দ্রুত একটা পুনর্বাসন বা একটা যতটুকু অর্থনৈতিক সাহায্য করা যায়, এটা একটা সরকারের কাছে দাবি। আমরা যাতে এইভাবে অসহায় যাতে আর বেশি দিন যাতে থাকতে না হয়, এটা যাতে সরকার একটু আমাদের খুব গুরুত্ব সহকারে দেখে। ছেলের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই মা। আরো বেশি অনুদান পাওয়ার লোভে নিজেদের অসহায় উপস্থাপন করার জন্য গল্প বানাচ্ছেন রাসেলের মা। ঘরের বাসা বাড়ি ছাড়ি দিছি, ও আহত হওয়ার পরে মেয়ের বাসায় উঠলাম, গ্রামে চলে যাবো। মন কি করুম, এখানে তো আমি ভাড়া দিয়ে থাকতে পারতেছি না, ছেলের চিকিৎসা চলতেছে না। আমাদেরকে যেন একটু থাকার কোনো ব্যবস্থা করে দেয়, এই আমাদের কাছে সরকারের কাছে আমাদের আবেদন। রাসেলও তার মায়ের তথ্যের উপর ভরসা রাখতে না পেরে আরো অনুসন্ধান চালায় এটিএন নিউজ টিম। 2 দিন পর কথা হয় তাদের বাসার দারোয়ানের সাথে। জানা যায় এই বাসায় কয়েক বছর ধরে ভাড়া আছে রাসেলের পরিবার। অথচ রাসেলের মায়ের দাবি নিজ বাসা ছেড়ে এখানে মেয়ের বাসায় থাকছেন তারা, চলে যাবেন গ্রামে। এমনকি 4 আগস্ট আন্দোলনে আহত হওয়ার তথ্যও মিথ্যা। রাসেল সাহেব এই বিল্ডিং এ থাকে কতদিন? তো অনেক দিন হবে, 4-5 বছর। 4-5 বছর। আমি আসার আগে থেকে থাকে। কে কে থাকে এখানে? এখানে তার ওয়াইফ আছে, তার 2 বাচ্চা আছে, তার আম্মা আছে। বন্টন কেউ থাকে না? বোনেরা হয়তো মানে বেড়াইতে আসে, অন্য জায়গায় কই থাকে, এনে থাকে না। রাসেলের ব্যাপারে আরো তথ্য জানতে রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে মুনেম টেইলার্সে যায় এটিএন নিউজ টিম, যেখানে চাকরি করতেন তিনি। সেখানে গিয়ে দেখা যায় টেইলার্স বন্ধ। কথা হয় পাশের দোকানের কর্মচারীদের সাথে। জানা যায় রাসেলের আরেকটি প্রতারণার তথ্য। নিজেকে একজন কর্মচারী দাবি করলেও তিনি নিজেই মুনেম টেইলার্সের মালিক। রাসেল সাহেব, উনি এখন কোথায় আছে জানেন কিছু? উনি ওনার বাসায় আছে। আসে নিয়মিত এখানে? নিয়মিত আসে, মাঝে মাঝে আসে। মাঝে মাঝে। এই টেইলার্সটা উনি কবে দিয়েছে? এটা প্রায় 3 বছর। 3 বছর। ওনার সাথে আর কোনো পার্টনার আছে? না, ও একাই। উনি একাই। পাশের দোকানের কর্মচারীরা জানান 5 আগস্ট দুপুর পর্যন্ত দোকানেই ছিলেন রাসেল। অথচ 4 আগস্ট আন্দোলনে গিয়ে গুরুতর আহত হয়ে বাসায় থাকার দাবি করছেন রাসেল। যেদিন সরকার পতন হয়েছিল 5 তারিখ, সেদিন সকালে কি তিনি দোকানে এসেছেন? হ্যাঁ ছিল, দোকানে ছিল, আমিও ছিলাম দোকানে। আহত মোহাম্মদ রাসেল চিকিৎসা করিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। তার চিকিৎসার বিস্তারিত তথ্য জানতে হাসপাতালেও যায় এটিএন নিউজ টিম। চিকিৎসক এবং নার্সরা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দিলেন বেশ কিছু তথ্য। হাসপাতালের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় এই প্রতারণার ছক আঁকেন রোগীর স্ত্রী। গুরুত্বপূর্ণ 2টি অপারেশন সহ সব চিকিৎসাই করিয়ে নেন বিনামূল্যে। এমনকি নিজেকে আন্দোলনকারীর স্ত্রী দাবি করে সবসময় চাপে রাখেন ডাক্তার এবং নার্সদের। জানা যায় লাখ টাকার চিকিৎসা ফ্রি করানোর পরেও সরকারি অর্থে উন্নত চিকিৎসার জন্য স্বামীকে বিদেশে পাঠানোর চেষ্টাও করেন রাসেলের স্ত্রী। এবার রাসেলের স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করে এটিএন নিউজ টিম। তো রাসেল ভাই জুলাই ফাউন্ডেশনের টাকাটা কি পেয়েছিল? হ্যাঁ। কত টাকা পেয়েছিল? 1 মাস
লক্ষ টাকা। বাসা থেকে যখন ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন আপনারা সাথে যান নাই? বাসা থেকে নেওয়া হয় না, এটা হচ্ছে 5 তারিখে যখন আবার বের হয়েছে না, হুম। মানে যখন বের হয়েছে তখন আবার মানে ওই আবারও আঘাত পাইছে সে। আসলে আমি হাজবেন্ডকে বলছিলাম বিদেশে যাওয়ার ব্যাপারটা। বিদেশের জন্য হাসপাতালে নাকি কথাও বলেছেন, সেখান থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন? না, কিছুই পাই নাই। রাসেলের দাবি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা করা হয়নি তাকে, অথচ তার স্ত্রী 1 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করেন। এবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যায় এটিএন নিউজ টিম। ফাউন্ডেশনের ফোন থেকে কল দেয়া হয় রাসেলের নাম্বারে, দেখা যায় তার ভিন্ন রূপ। রাসেল ভাই, আপনি কি আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা পেয়েছেন? আমি ওই যে 1 লক্ষ টাকার ইয়েটা পাইছি আমি। আচ্ছা, কবে পেয়েছেন? এটা পাইছি আপনার আরো মনে হয় 20-25 দিন বা মাসখানেক। 1 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করে সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকে আরো সহায়তা প্রত্যাশা করেন তিনি। সাজ্জিদ ভাই বলছিল যে ওই যে আপনার ডিসেম্বরের ভিতরেই আমাদের ওই আরো কিছু সহায়তা বা আমাদের পুনর্বাসন, এটা কি এই মাসেই কি হবে? এরপর আবারও মোহাম্মদপুরে রাসেলের বাসায় যায় এটিএন নিউজ টিম। 2 ঘন্টা আগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে 1 লাখ টাকা পাওয়ার কথা স্বীকার করলেও এটিএন নিউজ টিমের কাছে অস্বীকার করেন তিনি। জুলাই ফাউন্ডেশনে আমার সাথে কালকে না পরশু দিন আমার সাথে ফোনে কথা বললো যে আপনি কাগজপত্র কি অবস্থা আছে। পরে বললাম যে জি আমি দিছি আবেদন, এখন আপনারা কিভাবে কি প্রসেসিং। টাকা কবে দিবে? টাকার কথা এটা কিছু বলে নাই। জুলাই ফাউন্ডেশন বলছে আপনাকে 1 লাখ টাকা দিয়েছে। জুলাই ফাউন্ডেশন আপনার যেটা আমাকে ওই 1 লাখ দেওয়ার কথা চেকে আপনার ওইভাবে আসে নাই, চেকে তো আসেই নাই। তাও আমি বললাম যে ওই তানবীর নাকি একজন আছে জুলাই ফাউন্ডেশন একজনের অফিসে, ওনার নাম্বার নিয়ে আসছিলাম। পরে বললো যে এই ফোন দেওয়ার পরে বললো যে ভাই ওইখানে আপনি আমাদের 16 নাম্বার মানে 16,000-এ ফোন দেন। ফোন দিলাম যে ভাই আমি তো এতদিন হয়েছে। পরে বললো যে ঠিক আছে আপনি দেখতেছি। আমি এই লাস্ট আমি গত 2 দিন আগে এই কথাটা বললাম। প্রমাণ দেখানোর পর সুর বদলে যায় তার। এটা জুলাই ফাউন্ড, হ্যাঁ এটা পাইছি 1,07,000 টাকা। হ্যাঁ, এটা আপনি মুহূর্তে ভুলে গেলেন? 1,07,000 টাকা ভুলে গেলেন? ভুলে তো যাই নাই, আসলে ভুলে না যাওয়ার কিছু নাই। 1,07,000 টাকা আমি পেয়েছি। আপনি একটু আগে বললেন যে প্রসেসিং আছে, দিবে, দেয়নি, আমাকে মাত্র বললেন, এখন আবার বলছেন 1 লাখ টাকা পেয়েছেন। লুকোচুরিটা কেন করছেন? আচ্ছা, লুকোচুরিটা এখানে কি আমি বলি আপনাকে। আপনারা আসলে ধরেন আমার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন, আমি যেমন আমার ফার্স্ট এটা কথা বলা, হয়তো আমার কোনো কথায় হয়তো বা মিস্টেক হইতেও পারে। মুনেম টেইলার্সের মালিকানার কথা জানতে চাইলে নতুন করে নেন মিথ্যার আশ্রয়, যে আপনাকে 3 মাস বেতন দেওয়া হচ্ছে না কারণ আপনি কাজ করতে পারেন না, আপনার বেতন দিলে অন্যদেরও তো দিতে হবে। কিন্তু আমরা তো তথ্য পেলাম যে এই দোকানটা আপনার নিজেরই। আচ্ছা, এবার আমি বলি, আমি ওই দোকান আমি যখন আহত হই, তো আহত হওয়ার সময় পর্যন্ত আমার ছিল দোকান। যে আমার বর্তমানে যে নিছে ওনাকে আমি বলছি যে আমাকে কি আপনি মাসিক হিসাবে কি কোনোভাবে রাখা যায় কিনা, দোকান আপনারই থাকবে। পরে বললো যে না, আপনি তো এখন কাজ করতে পারবেন না, আমি আপনাকে রেখে আসলে কিভাবে বেতন দিব। আপনি তো কোনো টাকা নিলেন না ওর কাছ থেকে? ওনার থেকে যে দোকান নিচ্ছে ওর থেকে আমি মানে কিসের টাকা নিব? দোকান আমার কাছে কি বিক্রি করে? আমি তো ওর কাছে বিক্রি করি নাই। রাসেলের মাও সত্য লুকানোর চেষ্টা করেন। সবাই বলছে এরকম কোন রোগী এই বাসায় কখনোই ঢুকে নাই। কোন দারোয়ান ঢুকেছে? আমাদের বাসার দারোয়ান না, মনে হয় ও ছুটিতে ছিল শুনতে। এবার আবারও কথা হয় দারোয়ানের সাথে। এ সময় রাসেলের মা নানা রকম বাহানা করে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করেন। আপনি কি সরকার পতনের আগের দিন, সরকার পতনের দিন এখানে ছিলেন? ছিলাম। আপনি যে আবার এখানে আসলেন, আমার সাথে তো আমি কথা বলছি। বলে আরে উনি দোকানে ফান খাইতে যাই, যেন কোনো লুকোচুরি আছে। কয়েক ঘন্টা পর আবারও মুনেম টেইলার্সে যায় এটিএন নিউজ টিম। এবার টেইলার্সে পাওয়া গেল রাসেলকে। তবে যাকে দোকানের নতুন মালিক সাজানো হয়েছে তার বক্তব্যে স্পষ্ট হলো প্রতারণা। এখন কি আপনি ওনার অধীনে চাকরি করছেন নাকি এমনি এমনি আসছেন? আমি এখন তো অধীনে উনার নাই। উনার গত যখন 2-2.5 মাস ধরে যখন আমি উনাকে বুঝাই দিই, এরপরে আমি উনার আন্ডারে নেই। এই দোকানের মালিককে? বর্তমান মালিক আমি। কিভাবে মালিক হয়েছে? চুক্তি হয়েছে, ধরেন আমি 50,000। কি চুক্তি হয়েছে দুজনের মধ্যে? চুক্তির কাগজটাকে একটু দেখাতে পারবেন? আমাদের ভিতরে কোনো কাগজ হয় না এখনো। কাগজ ছাড়া কিভাবে চুক্তি হলো? কাগজ ছাড়া মুখোমুখি চুক্তি হয়েছে। মানে কত টাকা সেটাও বলা হয়নি? সেটাও বলা হয়নি, কারণ এমনি হয়ে গেছে। এমনি হয়ে গেছে। কেউ কেউ বলছেন
শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার খবর শুনে 5 আগস্ট দুপুরে গণভবনে গিয়ে সেখানকার উঁচু দেয়াল থেকে পড়ে আহত হয়েছে রাসেল। আবার কেউ কেউ বলছেন দুর্ঘটনার কথা, তবে আন্দোলনের তথ্য জানা নেই কারো। অনেকদিন দেখি নাই তারপর ওর মা আসছে, মারা জিজ্ঞেস করছিলাম, পরে বললো যে accident হয়েছে। কিন্তু ওনার মা দাবি করছে উনি আন্দোলনে গিয়ে ব্যথা পাইছে, ওনাকে আক্রমণ, এটা আমরা শুনিনি। শুধু জানি যে উনি অ্যাক্সিডেন্ট করছিল গণভবনে। উনি কি কোথাও আন্দোলন কখনো গিয়েছে জানেন কিছু? জানেন না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা জানান, রাসেলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন তারা। আমরা ইতিমধ্যে এই ব্যাপারটা অবগত হয়েছি এবং এই নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি এবং তার বিরুদ্ধে আমরা অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং যে টাকা আমাদের ফাউন্ডেশন থেকে নিয়েছে সেই টাকা আমরা উদ্ধার করার ব্যবস্থা করব। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন জানান, শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে যাওয়ার খবর শুনে গণভবনে গিয়ে আহত কেউ আন্দোলনকারী হিসেবে বিবেচিত হবেন না। 2-1 এরকম প্রমাণ এসেছে যে যারা আসলে আন্দোলনকারী ছিলেন না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়নের আগ মুহূর্ত পর্যন্ত যারা আহত হয়েছে তারা প্রাথমিকভাবে আন্দোলনকারী যোদ্ধা আহত এবং যারা শহীদ হয়েছে সেটা ধরা যেতে পারে। গণভবনে গিয়ে বিকেল 4টা বা 3টার দিকে আহত হয়, সে নিজেকে আন্দোলনকারী দাবি করে? কখনোই না, সেটাই কখনোই সে আন্দোলনে আহত যোদ্ধা হিসেবে বিবেচিত হবে না। জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক জানান, কৌশলে আন্দোলনকারী সেজে যারা বিনামূল্যে চিকিৎসা নিয়েছেন তাদের ব্যাপারে অনুসন্ধান করবে হাসপাতাল কর্তৃপক্ষ। আন্দোলনে বৈষম্য আন্দোলনের ছাত্র বা জনতা ছাড়াও আমাদের কাছে আসলে আমরা চিকিৎসক, সেই হিসাবে আমরা সেবা দিতে বাধ্য। এই ক্ষেত্রে কেউ যদি আমাদের এই নৈতিকতার সুযোগ নিয়ে থাকে, এটি সে তার বিবেকের কাছে দায়ী হবে কিংবা পরবর্তীতে সেটি নির্ণয় করা হবে সে ভুলভাবে আমাদেরকে সামনে যে উপস্থাপন করেছে কিনা। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা। আমরা চিকিৎসা